কিছু বলার আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মন্তব্যটা একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সুপ্রিম কোর্টে গেছেন, আর্জি দাখিল করেছেন, এই নিয়ে আপনি কি বলবেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় উত্তর দিয়েছিলেন যে আর্জি যে কেউ জানাতেই পারেন, সুপ্রিম কোর্টে যে কেউ যেতেই পারেন, কেউ আর্জি জানাতেই পারেন যে আকাশ থেকে আমাকে চাঁদটা পেরে এনে দাও, তো যিনি শুনছেন তিনি সিদ্ধান্ত নেবেন। এবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চাঁদ পেরে এনে দাও আর্জি যেটা নিয়ে সুপ্রিম কোর্টে তিনি গিয়েছিলেন, সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। মানে গোটা সেন্টেন্সটা তাহলে দাঁড়াচ্ছে এরকম যে চাঁদ পেরে এনে দাও এরকম আর্জি কেউ করতেই পারেন, কিন্তু সব এই আর্জিকে সময় দেওয়ার মতো বা পাত্তা দেওয়ার মতো কোনো প্রবৃত্তি সুপ্রিম কোর্টে নেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে তার মূল দাবি বা মূল আর্জি কি ছিল, বক্তব্য কি ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের ভেতরে ও বাইরে নানা রকম মন্তব্য করছেন, এই মন্তব্য যাতে তদন্তকে প্রভাবিত না করে সেই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেন নির্দেশ দেওয়া হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসব কথা বলছেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কথা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, এর জন্য যেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তারই সঙ্গে বলা হয়েছিল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলাগুলো যেন সরিয়ে নেওয়া হয়। তারই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গিয়ে যে সমস্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসেছে সেখান থেকেও সেই মামলাগুলো সরিয়ে নেওয়া হোক এবং কলকাতা হাইকোর্টে একটা বিশেষ বেঞ্চ তৈরি করে সেখানে এইসব মামলাগুলো নিয়ে যাওয়া হোক। এবং তারই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আর্জিতে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট যেটা ভালো বুঝবে সেই অনুযায়ী যেন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। এবার সুপ্রিম কোর্ট ভালো বুঝেছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2023 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাগুলো কিন্তু অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টে যখন একটা পিটিশন দাখিল করা হয়েছিল সেই ভিত্তিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন আবারও যদি সেই আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিয়ে আসেন সেটা গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে ভুল ধারণা বশত এবং ভুল জায়গায় এটা দাখিল করা হয়েছে এবং এর কোনো যুক্তি নেই। একটা বাক্যের মাধ্যমে এতগুলো যে ধাক্কা দেওয়া যায় সত্যি বিশ্বাস করুন জানতাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আর্জিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে ভুল ধারণা বশত, ভুল জায়গায় এবং তারই সঙ্গে এর পেছনে কোনো যুক্তি নেই, যেন একটার পর একটা ফ্রি দিয়ে গেছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম একটা ধাক্কা আসার পরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেমে যাবেন? আপনার সেটা মনে হয়? দেখুন 1, 2, 3, 4 করে গুনুন। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসেরই একজন উঠতি নেতা তিনি সুপ্রিম কোর্টের কাছে চিঠি পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। সেখানেও মোটামুটি বক্তব্য একই রকম, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে গামলা গামলা অভিযোগ রয়েছে এবং সেইটা নিয়েও আমরা একটা পর্ব করেছিলাম। সেই পর্বে আমরা বলেছিলাম যে তিনি চিঠি পাঠিয়েছেন, অত্যন্ত ভালো কথা, 5 মিনিটের জন্য তিনি চর্চাতেও আসবেন এবং তিনি বেশ লাইমলাইটেও থাকবেন, পরের দিনই তিনি বড় নেতাও হয়ে যেতে পারেন। কিন্তু সেখানে যুক্তি যেগুলো সাজানো হয়েছে সেগুলো অনেকগুলোই মাঠে মারা যাবার মতো। মানে এই একই বিষয় বারবার বলতে হয় যে একটা অভিযোগের ভিত্তিতে যখন একবার পদক্ষেপ নেওয়া হয়ে গেছে, একই অভিযোগের ভিত্তিতে আবার পদক্ষেপ কি করে নেওয়া যেতে পারে? কিন্তু না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে গেছেন, মানে এরকম নয় যে উঠতি নেতা ভুল করেছেন বড় নেতা থামিয়ে দেবেন, বড় নেতাও সেই পথেই পাই পাই করে দৌড়াচ্ছেন পাল্লা দিয়ে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে গেছেন তিনি নিশ্চয়ই আরো বড় কোনো উকিলকে নিয়ে গেছেন, আরো ভালো পরামর্শ নিয়েছেন, সেই উকিলের নিশ্চয়ই অনেক বেশি ফিস। তো সেই নিয়ে তিনি যখন সুপ্রিম কোর্টে পৌঁছেছেন তখনও সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে না বস, তোমার এই যে আর্জি সেগুলো খারিজ করা হলো। এবার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটেই থেমে যাবেন না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অলরেডি এটা জানিয়ে দিয়েছেন যে রেজিস্ট্রার বলেছেন যে আমরা আলাদা করে পদক্ষেপ গ্রহণ করতে পারি। স্বাধীনভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর কথাও আমাদের বলা হয়েছে। আমরা স্বাধীনভাবে আলাদা করে নতুন প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানাবো, অর্থাৎ তারা একটা ফ্রেশ পিটিশন আবার দাখিল করবেন। এখনই কিন্তু তারা সেই কথাটা একদম স্পষ্ট করে দিয়েছেন, তারা থামছেন না, থামবেন না, এরপরেও তারা চেষ্টা চালিয়ে যাবেন। এবার বিষয়টা হচ্ছে অভ্যেসবশত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বড় নেতারা আদালতে গেলেই এখন একটা উৎসাহ তৈরি হয় যে এইবারে উকিল হিসেবে তারা কাকে নিয়ে গেছেন, তার ফিস কত বড় না জানি তিনি আইনজীবী। তো এবারেও খুঁজে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এইবারে যাকে নিয়ে সুপ্রিম কোর্টে এই পিটিশন নিয়ে পৌঁছেছিলেন তিনি হলেন আইনজীবী সঞ্জয় বসু। তা কে এই সঞ্জয় বসু? আরে সেই সঞ্জয় বসু, আইনজীবী সঞ্জয় বসু পিনকন এবং টাওয়ার গোষ্ঠী নামক ভুয়ো অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে ইডি যে আইনজীবীর বাড়িতে তল্লাশি করেছিল, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আইনজীবী হিসেবেও সামনে রাখা হয়েছিল, তিনিই হলেন সেই আইনজীবী সঞ্জয় বসু।
এবং তারই সঙ্গে এই আইনজীবী সঞ্জয় বসু কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আইনজীবী, আমাদের রাজ্য সরকারের আইনজীবী বলা হচ্ছে তাকে। এবং যখন সঞ্জয় বসুকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এসে বলেছিলেন যে ও তো আমার আইনজীবী, তাই ওকে নোটিশ পাঠাচ্ছে, মানে তাই ওকে হ্যারাস করা হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে। আমার না একটা কথা মনে হচ্ছে বারবার, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছেন সুপ্রিম কোর্টে যাবেন, নতুন করে পিটিশন দাখিল করবেন, আমার ধারণা এই আইনজীবী সঞ্জয় বসুর কাছ থেকে নিশ্চয়ই তারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ডিসকাউন্ট পান, তাই না? সেই জন্য এতবার করে তারা কোর্টে যেতে পারেন। জাস্ট জোকিং, এটাকে একটা জোক হিসেবেই নেবেন। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন হাসতে থাকুন আর হাঁটতে থাকুন, তাহলেই মনও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে। আর এই যে একের পর এক মামলা হচ্ছে, বিনোদন সামনে আসছে, নট আ প্রবলেম এট অল, কোনো সমস্যা নেই। দেখুন, বিষয়টা হলো আগামী 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আপনি হয়তো শুনতে পাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও ওই ফ্রেশ পিটিশন দাখিল করেছেন একই বিষয় নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে, বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলাগুলো সরানোর জন্য, এই সমস্ত কিছু নিয়ে আবার হয়তো তারা আদালতে চলে গেছেন, আবার একটা শিরোনাম হবে, কোনো সমস্যা নেই। আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবছরই রিটায়ার করতে চলেছেন, তার এজলাস থেকে অলরেডি বেশ কিছু মামলা সরে গেছে অন্য একজন বিচারপতির এজলাসে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলা এসেছে, বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে নিয়ে একটা আইনি টানাপোড়েন চলছে, আপনারা জানেন, তার বিরুদ্ধে তদন্ত করছে সিআইডি, এবং অভিযোগটা শুধুমাত্র বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে নয়, বিচারপতি সিনহার বিরুদ্ধেও অভিযোগ তোলা হচ্ছে যে তিনিও কোনো ক্রিমিনাল ইন্টিমিডেশনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনিও পক্ষপাত দুষ্ট, এরকম কথা বারবার উঠে আসছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে। তো এই যে বারবার ঘটনাগুলো ঘটছে, কাকতালীয়ভাবে বিচারপতিদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে বারবার, মানে এই সমস্ত কিছু এই বিচারপতিদের নিয়েই কেন হচ্ছে, সমস্যাগুলো এই বিচারপতিদের নিয়েই বারবার কেন তৈরি হচ্ছে? আর সিরিজ অফ কোইন্সিডেন্সেস এটা কি হতে পারে, নাকি বারবার পিছিয়ে দেবার, সময় কেনার ট্যাকটিক প্রয়োগ করা হচ্ছে? সেটাই আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। কোনটা মনে হয় আপনার? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চতর আদালতের দ্বারস্থ হয়েছেন, সুপ্রিম কোর্টে তিনি গেছেন, যেতেই পারেন, তার অধিকারের মধ্যে পড়ে, এবং এখানে কারোর ব্যক্তিগত অধিকার খর্ব করার কথা বলা হচ্ছে না, বৃহত্তর স্বার্থের কথা আমি বলছি। আমরা পশ্চিমবঙ্গে বারবার দেখেছি একটা দুর্নীতি নিয়ে যখন মামলা শুরু হয়, সেটা বছরের পর বছর চলতে থাকে, সময় পিছিয়ে যেতে থাকে, আলটিমেটলি সেটার কিছুই হয় না, কোনো আর সুরাহা, কোনো বিচার আমরা খুব একটা দেখে উঠতে পারি না। আজ এই যে দুর্নীতির মামলাগুলো চলছে, এখানে যদি আবারও মামলাগুলো পিছিয়ে যায়, সময় নষ্ট হয়, আর কতটা সময় নষ্ট করার মতো লাক্সারি আমাদের কাছে আছে, বা সময় নষ্ট করার মতো লাক্সারি আর আছে কি আমাদের কাছে? কারণ এর আগেও এই মামলা পিছিয়েছে, আপনারা জানেন। আজ যদি আবার একটা বেঞ্চ বদল হয়, তাহলে সেখানে মামলাটা আরেকটু পিছিয়ে যেতে পারে, আরেকটু সময় অপচয় হতে পারে, কিংবা আজ যদি এই সমস্ত অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যে যাওয়া হচ্ছে, তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি আজকে একটা স্থগিতাদেশও দেওয়া হয়, এবং 1 মাস, 1.5 মাস বা 2 মাসের জন্য যদি মামলাটা পিছিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বেনিফিটটা কার হবে? এই সমস্ত কিছুর মধ্যে থেকে কে লাভবান হবে? দেখুন, এখানে না টাকা দিয়ে বিচার কেনার থেকেও বেশি যে জিনিসটা বারবার চোখে পড়ছে, সেটা হলো টাকা দিয়ে সময় কেনা। ব্যাপারটা হলো টাকা থাকলে এইরকম মামলা চলতে থাকবে। দেখুন, আইন সকলের অধিকার, বিচার পাওয়াটা সকলের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু টাকা থাকলে সেই আইনকে ইউজ এবং অ্যাবিউজ করাটা একটা প্রিভিলেজ। টাকা থাকলে সেই প্রিভিলেজটা আপনি পাবেন, টাকা থাকলে আপনি আইন ব্যবস্থাকে ইউজ করতে পারবেন এবং অ্যাবিউজও করতে পারবেন, আপনাকে কেউ থামাতে পারবে না, অন্তত এই দেশে বা এই রাজ্যে তো নয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ আপনাদের ভালো লাগলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।